নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল অল ইন্ডিয়া র্যাঙ্কার্স। চলে এসেছি আজকের এসএসসি জিডি কনস্টেবল 2026-এর জিকে জিএস সম্পর্কিত প্র্যাকটিস সেট নাম্বার 2 নিয়ে। এর আগে আমরা অলরেডি প্র্যাকটিস সেট 1 নিয়ে আলোচনা করেছি, যেখানে প্রতিটি প্রশ্ন তার সাথে ডিটেলস তথ্য তোমাদের জন্য রেখেছি। আজকের ক্লাসেও ঠিক সেরকমই থাকবে, এবং যে সমস্ত ডিটেলস তথ্য থাকবে এগুলো সবই কিন্তু একদম তোমাদের লেটেস্ট যে এডুকেটিভ প্যাটার্নে যে সমস্ত প্রশ্ন উত্তর হচ্ছে সেই লেভেলেরই প্রশ্ন কিন্তু এখানে রাখা হয়েছে। সবই কিন্তু প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্র নিয়েই আলোচনা করা হবে, যেগুলো 10th স্ট্যান্ডার্ডে রয়েছে। অবশ্যই তোমাদের সকলের জন্য কিন্তু এই যে সিরিজটি চলছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকলে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটিকে এই ধরনের সিরিজটি পরবর্তীতে পরপর ক্লাসগুলো পাওয়ার জন্য, এবং টেলিগ্রামে যুক্ত হবে, সেখানে গুরুত্বপূর্ণ সমস্ত আপডেটগুলো তোমরা পাওয়ার জন্য অবশ্যই যুক্ত থাকবে। তোমাদের সকলকে বলে রাখি, অবশ্যই ফ্রি পিডিএফ, যেটা কিন্তু অবশ্যই যে আমাদের অ্যাপে যেটা তোমরা পেয়ে যাবে, অল ইন্ডিয়া র্যাঙ্কার্স আমাদের অ্যাপ্লিকেশন রয়েছে, সেটা ডিসক্রিপশন বক্সে তোমাদের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা ডাউনলোড করতে পারবে। তো চলো আজকে আমরা দেখে নিই আজকের ক্লাসের পিডিএফটাও তোমরা কিন্তু অ্যাপে পেয়ে যাবে। তো প্রথম প্রশ্ন থেকে শুরু হচ্ছে। ফার্স্ট কোশ্চেন রয়েছে, কোন ভারতীয় শাস্ত্রীয় নৃত্য কেরালা রাজ্যে প্রচলিত এবং এটি রঙিন মেকআপ এবং বিশেষ মুখোশ ব্যবহারের জন্য পরিচিত রয়েছে? অবশ্যই এখানে তোমরা দেখবে যে কেরালা রাজ্য যেহেতু বলেছে, তাহলে আমাদের কথাগুলি অবশ্যই আসবে সামনে। কথাগুলির সাথে সাথে মোহিনীআট্টমও কিন্তু কেরালার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শাস্ত্রীয় নৃত্য রয়েছে, কিন্তু যেহেতু এখানে বলা হয়েছে যে রঙিন মেকআপ এবং মুখোশের ব্যবহার রয়েছে, এটা কিন্তু কথাগুলিতে শুধুমাত্র এটা হয়ে থাকে। অবশ্যই তার জন্য এটাই মানে তাৎপর্য রয়েছে এই কথাগুলির। আর মোহিনীআট্টম যেটা রয়েছে এটাও কিন্তু কেরালায় দেখতে পাই, এছাড়া ওড়িশি দেখতে পাই, ওড়িশায় কুচিপুড়ি দেখতে পাই, কুচিলাপলম গ্রাম যেটা রয়েছে অন্ধ্রপ্রদেশে, সেখান থেকে এর উৎপত্তি রয়েছে। অন্ধ্রপ্রদেশে আমরা দেখতে পাচ্ছি কুচিপুড়ি, যেটা একটা শাস্ত্রীয় নৃত্য। তো এইভাবে আমাদের সমস্ত তথ্যগুলো দেখে রাখতে হবে। এবার আমরা দেখে নেব গুরুত্বপূর্ণ ডিটেলস তথ্য, যেগুলো কিন্তু কোনো না কোনো এক্সামে অলরেডি চলে এসেছে। ফার্স্টে দেখব যে কথাগুলি, এখানে কিন্তু এই যে কথাগুলি বা এই যে নৃত্য রয়েছে, এই শিল্পের টোটাল 5টি রূপ থাকে। কি কি? যেমন সাহিত্য, যেটা লিটারেচার রয়েছে, চিত্রকারী রয়েছে, নৃত্য, সঙ্গীত এবং অভিনয়। টোটাল যে সমস্ত আমাদের পার্টগুলো রয়েছে এগুলো কিন্তু থেকে থাকে। ভারতের মোট শাস্ত্রীয় নৃত্যের সংখ্যা রয়েছে কতগুলো? 8টি কিন্তু রয়েছে। এগুলো কোথা থেকে আমরা ধারণা পাই? ভরত মুনির যে নাট্যশাস্ত্র যে বইটি রয়েছে, গ্রন্থ রয়েছে, সেখান থেকে কিন্তু আমরা এই সমস্ত শাস্ত্রীয় নৃত্য সম্পর্কে কিন্তু জানতে পারি। এখানে কিন্তু তোমরা অবশ্যই মনে রাখবে, এই নাট্যশাস্ত্র যেটা ভরত মুনির লেখা, এটাকে কিন্তু পঞ্চম বেদও কিন্তু বলা হয়ে থাকে। পরীক্ষায় কিন্তু এই প্রতিটা প্রশ্ন কিন্তু চলে এসেছে অলরেডি, ঠিক আছে? পরবর্তী আমরা যে তথ্যটা দেখতে পাচ্ছি এখান থেকে, ভারতনাট্যম সবচেয়ে পুরনো, যেটা 2000 বছরেরও পুরনো রয়েছে, এবং সাত্রিয়া যেটা আসামের ক্লাসিক্যাল ড্যান্স, এটা সবচেয়ে নতুন ক্লাসিক্যাল ড্যান্স রয়েছে, পরীক্ষায় চলে আসতে পারে। ভারতনাট্যম এটা কিন্তু আমরা তামিলনাড়ুতে দেখতে পাই অবশ্যই, এবং সাত্রিয়া তো আমরা আসামে দেখতে পাচ্ছি। মোহিনীআট্টম নৃত্যে ভগবান বিষ্ণুর স্ত্রী রূপে এটাকে বর্ণনা করা হয়েছে। মোহিনীআট্টম অর্থাৎ মোহিনী রূপে কিন্তু এখানে বিষ্ণুকে যেখানে স্ত্রী রূপে কিন্তু এখানে তার বর্ণনা দেওয়া রয়েছে। উত্তর ভারতের একমাত্র শাস্ত্রীয় নৃত্য যেটাকে আমরা বলে থাকছি কত্থক। কত্থক উত্তর ভারত, বিশেষ করে কিন্তু আমরা উত্তরপ্রদেশে কিন্তু এটাকে আমরা সবথেকে বেশি পরিমাণে প্রচলন কিন্তু দেখতে পারি। এছাড়া ছৌ যে লোকনৃত্য রয়েছে এটাকে বলা হয় সেমি ক্লাসিক্যাল ড্যান্স। সেমি ক্লাসিক্যাল বলা হচ্ছে তার কারণ ছৌ কিন্তু আমাদের ক্লাসিক্যাল পুরোপুরিভাবে এটাকে গ্রহণ করা যদিও হয়নি, তো এটাকে কিন্তু সেমি ক্লাসিক্যাল ড্যান্স বলা হচ্ছে। আর অবশ্যই মনে রাখবে টোটাল 3 ধরনের কিন্তু ছৌ নৃত্য দেখতে পাই আমরা। আমাদের পশ্চিমবঙ্গে রয়েছে একটা, সেটা হচ্ছে পুরুলিয়া ছৌ, অত্যন্ত জনপ্রিয় রয়েছে। এছাড়া ঝাড়খণ্ডে রয়েছে সরাইকেলা ছৌ, এবং ওড়িশায় রয়েছে ময়ূরভঞ্জ ছৌ। এই টোটাল 3 ধরনের কিন্তু ছৌ ড্যান্স কিন্তু আমরা দেখতে পাই। পরবর্তী কোশ্চেন রয়েছে, অবশ্যই ভালো লাগলে তোমরা সকলে একটু লাইক করে দেবে, ঠিক আছে? পরবর্তী আমাদের প্রশ্ন রয়েছে, লিম এটি কোন রাজ্যের একটি বিখ্যাত লোকনৃত্য রয়েছে? লিম একটি বিখ্যাত লোকনৃত্য রয়েছে। লোকনৃত্য মানে হচ্ছে আমাদের ফক ড্যান্স, ক্লাসিক্যাল নয়। তো অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে, এটি কিন্তু নাগাল্যান্ডের একটি ফক ড্যান্স। এই সম্পর্কিত আমরা তথ্যও দেখে নেব। যেমন রয়েছে, লিম নৃত্যের অপর নাম হলো নোরা লিম। নাগাল্যান্ডের অন্যান্য প্রধান নৃত্যগুলি রয়েছে, যেমন চং, রংমা, মোরসে, জেলিরাং এবং সদলকেনি। এগুলো কিন্তু আমাদের রয়েছে, বিশেষ করে এগুলো সব নাগাল্যান্ডে আমরা দেখতে পাই। বিভিন্ন ট্রাইবের মাধ্যমে এগুলো পারফর্ম করা হয়ে থাকে। পরবর্তী রয়েছে, মিজোরামের নাচের শেষে সাধারণত লাম বা টাম কিন্তু এইগুলো আমরা দেখতে পাই, যেমন খোলাম, চেলাম, খাটাম, ঠিক আছে? এই ধরনের কিন্তু টার্ম আমরা দেখতে পাই মিজোরামের নাচের ক্ষেত্রে। ওড়িশায় বিখ্যাত নাচ রয়েছে, যেটা কিন্তু গোটিপোয়া রয়েছে, পিঙ্কা রয়েছে, এগুলো সবই কিন্তু গুরুত্বপূর্ণ। গোটিপোয়াটা সবথেকে বেশি জনপ্রিয় রয়েছে ওড়িশায়, আর ওড়িশায় তো ওড়িশি শাস্ত্রীয় নৃত্য তো রয়েছে, এগুলো ফোক ড্যান্স।
বিহারের গুরুত্বপূর্ণ লোকনৃত্য রয়েছে, যেমন জাতাজাতিন রয়েছে, বিদেশিয়া রয়েছে, এগুলো সব বিহারে প্রচলিত রয়েছে। গুজরাটের বিভিন্ন গুরুত্বপূর্ণ লোকনৃত্যের মধ্যে রয়েছে হল্লি সাকা এবং টিপ্পানি। টিপ্পানি, কারগা, ঠিক আছে, এগুলো সবই কিন্তু গুজরাটে কিন্তু জনপ্রিয় রয়েছে। এছাড়া গরবা রয়েছে, ভাবাই রয়েছে, এগুলো সবই কিন্তু গুজরাটে কিন্তু প্রচলিত রয়েছে। ডান্ডিয়া ডান্স, ঠিক আছে। পরবর্তী আমাদের প্রশ্ন রয়েছে, বলা হয়েছে যে কোন ভারতীয় সঙ্গীত শিল্পী প্রথম গায়িকা হিসাবে ভারতরত্ন সম্মান পেয়েছেন? প্রথম সঙ্গীত শিল্পী হিসাবে ভারতরত্ন পেয়েছেন নিম্নের মধ্যে কোন ব্যক্তি? পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা। MS শুভলক্ষ্মী, অপশান নাম্বার সি সঠিক অ্যান্সার হবে। তিনি কিন্তু প্রথম এই মহিলা হিসাবে কিন্তু তিনি ভারতরত্ন সম্মানে ভূষিত হয়েছেন। কত সালে পেয়েছেন? 1998 সালে প্রথম তিনি গায়িকা হিসাবে এই সম্মানে ভূষিত হন, যেটা ভারতের সর্বোচ্চ নাগরিক পুরস্কার। অবশ্যই তার জন্য তোমরা সকলে এটা দেখে রাখবে, ইম্পর্টেন্ট রয়েছে। এর সাথে সাথে দেখব যে 1998 সালে তিনি প্রথম গায়িকা হিসাবে ভারতরত্ন পুরস্কার পাচ্ছেন। নেক্সট, 1974 সালে রামন ম্যাগসেসে পুরস্কার এবং 1975 সালে তিনি পদ্মবিভূষণ সম্মানে ভূষিত হয়েছেন। অবশ্যই এই তিনটেই কিন্তু গুরুত্বপূর্ণ। পরবর্তীতে তিনি 1966 সালে রাষ্ট্রসংঘের ইউনাইটেড নেশনসের গানও গেয়েছিলেন। দ্বিতীয় সঙ্গীতশিল্পী হিসেবে পণ্ডিত রবিশঙ্কর 1999 সালে ভারতরত্ন পুরস্কার পান। যদি বলা হয় প্রথম কোন পুরুষ পেয়েছেন সঙ্গীতশিল্পী হিসাবে আমাদের, তাহলে রাইট অ্যান্সার হয়ে যাবে রবিশঙ্কর, যিনি সেতার বাদক রয়েছেন। অবশ্যই তিনি কিন্তু গায়ক নয়, তিনি কিন্তু একজন বাদক রয়েছেন, সেতার বাদক রবিশঙ্কর, যিনি 1999 সালে কিন্তু ভারতরত্ন পুরস্কারে সম্মানিত হন। বিসমিল্লা খান কিন্তু সানাই বাদকের সাথে যুক্ত রয়েছেন এবং লতা মঙ্গেশকর তিনি একজন বিখ্যাত গায়িকা রয়েছেন, যিনি 2001 সালে ভারতরত্ন সম্মানে ভূষিত হয়েছেন। ঠিক আছে, দুজনা কিন্তু একই সালে পেয়েছে, বিসমিল্লা খান, সানাই বাদক এবং লতা মঙ্গেশকর দুজনাই কিন্তু 2001 সালে ভারতরত্ন পেয়েছেন। দুটোই পরীক্ষায় বহুবার চলে এসেছে এবং রবিশঙ্কর তো বহুবার এসেছে। 1999 সালে তিনি পেয়েছেন। এগুলো মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে, যেগুলো তোমাদের এখানে বলা হচ্ছে। রবিশঙ্কর তিনি কিন্তু সেতারের সাথে যুক্ত রয়েছেন। জাকির হুসেন তো বহুবার পরীক্ষায় এটাও এসেছে। জাকির হুসেন তবলা বাদক রয়েছেন। 2024 সালে তিনি গ্র্যামি অ্যাওয়ার্ডকে সম্মানিত হয়েছেন, আর অনেকবার কিন্তু গ্র্যামি পুরস্কারও তিনি পেয়েছেন, শুধু এই 2024 সাল বলে নয়। এখানে জাকির হুসেন তিনি তবলা বাদকের সাথে যুক্ত রয়েছেন। আর রহমান তিনিও কিন্তু গুরুত্বপূর্ণ একজন আমাদের গায়ক রয়েছেন। মোজার্ট অব মাদ্রাজ নামে পরিচিত রয়েছে আর রহমান, যাকে কিন্তু 2009 সালে কিন্তু জয় হো যে গানটা রয়েছে তার জন্য অস্কার পুরস্কারও কিন্তু তাকে প্রোভাইড করা হয়েছে। অবশ্যই অত্যন্ত জনপ্রিয় যে সমস্ত তোমাদের গায়িকা রয়েছেন, বিভিন্ন বাদক রয়েছে, সমস্তগুলো তোমাদের এখানে বলা হয়েছে। তোমাদের পরীক্ষায় প্রশ্ন এইভাবেও আসতে পারে, জাকির হোসেন কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত রয়েছে? তবলা। বিসমিল্লা খান সানাইয়ের সাথে যুক্ত। রবিশঙ্কর সেতারের সাথে যুক্ত। কত সালে কে ভারতরত্ন পুরস্কার পাচ্ছে? পরীক্ষায় এইভাবেই প্রশ্ন তোমাদের আসে। আর এখানে যে কটা ইনফরমেশন হয়েছে এগুলো প্রায় তোমাদের নেই বললেও তোমাদের 4 থেকে 5 বার করে একটা কোশ্চেন কিন্তু রিপিট হয়েছে এসএসসির এক্সামে। অবশ্যই তোমাদের সকলকে বলবো, এই যে ক্লাসের পিডিএফটা রয়েছে তোমরা আমাদের অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নাও, সেখান থেকে ফ্রি পিডিএফ সেকশনে তোমরা পেয়ে যাবে। তোমাদের একবার দেখিয়ে দিই, এখানে তোমরা দেখতে পাচ্ছ আমাদের অ্যাপ্লিকেশন রয়েছে অল ইন্ডিয়া র্যাঙ্কার্স মোবাইল অ্যাপ। তোমরা মোবাইল থেকে ডাউনলোড করে নেবে, এখানে ডেসক্রিপশানে লিঙ্কও দেওয়া থাকবে, তাছাড়া তোমরা প্লে স্টোরে সার্চও করতে পারো। এখানে ফ্রি পিডিএফ সেকশনটা দেখতে পাচ্ছ, এখানে তোমরা প্রতিদিনের ক্লাসের পিডিএফ কিন্তু 24 ঘন্টা পর তোমরা পেয়ে যাবে। ক্লাস প্রোভাইড করার 24 ঘন্টা পর তোমরা এখানে ফ্রি পিডিএফ যেগুলো রয়েছে উইথ সলিউশন তোমরা কিন্তু একদম পেয়ে যাবে, এখান থেকে ডাউনলোড করতে পারবে। এছাড়া অনেকে বারবার বলছিল যে এসএসসি জিডি কনস্টেবলের জন্য প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্র প্রয়োজন রয়েছে, তাদের জন্য বলে রাখি, এই যে পেইড পিডিএফ যে সেকশনটা দেখতে পাচ্ছ, এখানে সমস্ত ধরনের আমাদের যে প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্র রয়েছে এসএসসি রেলওয়ে সমস্ত কিছু পেয়ে যাবে। এখানে পারচেস করলে যখনই তোমরা এখানে পেমেন্ট করবে তখনই কিন্তু মাই কোর্স সেকশানে যেটা রয়েছে নিচের দিকে, এখানে তোমরা তোমাদের পিডিএফটা ডাউনলোড করতে পারবে। তো এসএসসি জিডি কনস্টেবল 2025 তোমরা এখানে দেখতে পাচ্ছ, সম্পূর্ণ প্রশ্নপত্র বাংলা ভাষায় রয়েছে। 2024 এবং 2025 দুটোই কিন্তু অ্যাভেলেবেল রয়েছে আমাদের অ্যাপে। এখানে সমস্তটাই কিন্তু দেওয়া রয়েছে, আমাদের যা রয়েছে পরীক্ষার প্রশ্ন যা এসেছে সব দেওয়া রয়েছে, তোমাদের কোনো সমস্যা হবে না। 2024-25 এই প্রিভিয়াসের প্রশ্নটা যদি পড়ে যাও তাহলে একটা ভালোভাবে আইডিয়া পাবে এবং এখান থেকে প্রশ্ন অবশ্যই কমন আসবে। রিপিট কিন্তু প্রশ্ন পরীক্ষায় কিন্তু অবশ্যই হয়। এছাড়া এসএসসি জিডি কনস্টেবলের জন্য যদি তোমাদের সংবিধান খুব সমস্যা হয়ে থাকে, তাহলে কিন্তু ভারতের সংবিধানের গুরুত্বপূর্ণ পিডিএফ, যেটা কিন্তু টোটাল 81টা পেজের মধ্যে আমরা দিয়ে রেখেছি, এটা যদি পড়ে যাও এর বাইরে কোনো প্রশ্ন কিন্তু আসবে না, এটা কিন্তু আমি বলে রাখতে পারি তোমাদেরকে। 81টা পেজের মধ্যে যা কন্টেন্ট তোমাদেরকে দিয়েছি এসএসসি জিডির জন্য মোর দ্যান এনাফ। এটা অবশ্যই তোমরা যদি এটা নিয়ে নাও তাহলে কিন্তু একদম প্রথম থেকে শেষ পর্যন্ত মিনিমাম 4 থেকে 5 বার রিভিশন করবে। শেষের দিকে প্রশ্ন উত্তর দেওয়া রয়েছে, প্রশ্নের সাথে সাথে অতিরিক্ত তথ্য দিয়ে রেখেছি, যেমনটা আমরা আমাদের ক্লাসে তোমাদের প্রোভাইড করছি। প্রতিটা প্রশ্ন, তার নিচে উত্তর, তার নিচে রয়েছে অতিরিক্ত তথ্য, যেগুলো তোমাদের পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট রয়েছে। অবশ্যই কেউ এগুলো কিন্তু মিস করবে না।
এছাড়া এসএসসি এক্সাম বা রেলের এক্সাম যাই দাও না কেন কারেন্ট অ্যাফেয়ার্স মোস্ট ইম্পর্টেন্ট রয়েছে। 2026-এর জানুয়ারি ফেব্রুয়ারি মাসের কারেন্ট অ্যাফেয়ার্স ইতিমধ্যে অ্যাভেলেবেল রয়েছে আমাদের অল ইন্ডিয়া র্যাঙ্কার্স মোবাইল অ্যাপে। এখানে কিন্তু তোমরা যে মার্চ মাসের কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে সেটা খুব শীঘ্রই তোমরা 4 থেকে 5 দিন আগামী 4 থেকে 5 দিনের মধ্যে তোমরা অ্যাপে পেয়ে যাবে, আপডেট দিয়ে দেওয়া হবে। এবং এখানে কিন্তু প্রতি মাসে 400 থেকে 450 কোশ্চেন কিন্তু দেওয়া হয়ে থাকে। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেওয়া হয় যে তোমাদের প্রিলিমিনারি এবং মেন্স দুটো এক্সামের জন্য কিন্তু ইম্পর্টেন্ট হয়ে যায়। এছাড়া অন্যান্য যদি তোমাদের অন্যান্য পিডিএফ প্রয়োজন হয়, যেমন ভারতের সংবিধানের মতো ভারতের ইতিহাস প্রয়োজন যদি হয়, স্ট্যাটিক জিকে রয়েছে, যার যেটা প্রয়োজন তোমরা নিতে পারো। এনটিপিসির জন্য আমাদের অন্যান্য প্রিভিয়াসের প্রশ্নপত্র অ্যাভেলেবেল রয়েছে। 2025-এর কমপ্লিট কারেন্ট অ্যাফেয়ার্সও রয়েছে। চলো পরবর্তী প্রশ্নে আসি। ভারতের প্রাচীনতম হকি প্রতিযোগিতা কোনটি? নিম্নের মধ্যে কোনটা রয়েছে প্রাচীনতম হকি প্রতিযোগিতা? অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে বেটন কাপ। বেটন কাপ যেটা হকির সাথে সম্পর্কিত রয়েছে, পরীক্ষায় অনেকবার এসেছে। পরবর্তী ইম্পর্টেন্ট পয়েন্টে তোমরা অবশ্যই দেখবে যে বেটন কাপ যেটা রয়েছে 1895 সালে এটা শুরু হয়েছে এবং হকি ম্যাচ যেটা 60 মিনিটের মতো হয়ে থাকে এবং 15 মিনিটের 4টে কোয়ার্টারে কিন্তু এটা হয়। 15 মিনিট করে 4টে কোয়ার্টার, 4 15 60 মিনিটে এটা কিন্তু হয়ে থাকে ম্যাচটি। তো পরীক্ষায় তোমাদের কীভাবে প্রশ্ন এসেছে? পরীক্ষায় কিন্তু এইভাবে প্রশ্ন এসেছে, একটা লাইন থেকে 3-3টে প্রশ্ন হয় শুধুমাত্র এই একটা লাইন থেকে। হকি ম্যাচ যেটা কত মিনিটের হয়? পরীক্ষায় এসেছে 60 মিনিটের হয়ে থাকে। তারপর বলেছে এটা কটা কোয়ার্টারে হয়ে থাকে, কটা কোয়ার্টারে বিভক্ত? 4টে কোয়ার্টারে বিভক্ত। পরীক্ষায় এটাও এসেছে একটা কোয়ার্টার কত মিনিটের হয়? 15 মিনিটের করে হয়। এগুলো কিন্তু একই এক্সামের তোমাদের দেখা গেলো ফার্স্ট শিফটে একটা কোশ্চেন আসলো, সেকেন্ড শিফটে ঠিক প্রশ্নটা ঘুরিয়ে দিল। এইভাবে কিন্তু প্রশ্ন করা হয় এসএসসি জিডিতে, শুধু এসএসসি জিডি বলে না, এসএসসির সমস্ত এক্সামে। তো এইভাবে তোমাদের কিন্তু পড়তে হবে, এইভাবে পড়লে তবেই কিন্তু তোমাদের সিলেকশনটা হবে। পরের প্রশ্ন রয়েছে অলিম্পিক হকিতে ভারত এই পর্যন্ত 8টি স্বর্ণপদক জিতেছে এবং প্রথম স্বর্ণপদক এসেছে 1928 সালের আমস্টারডাম যে অলিম্পিক ছিল সেখান থেকে। অবশ্যই ইম্পর্টেন্ট রয়েছে আমস্টারডাম অলিম্পিক, যেখান থেকে কিন্তু আমাদের যে হকি থেকে কিন্তু একটা কাপ এসেছে, যেটা কিন্তু একদম স্বর্ণপদক ডাইরেক্ট। পরবর্তী আমরা দেখব ভারত হকি বিশ্বকাপ জিতেছে মাত্র একবার, যেটা 1975 সালে। তখন অধিনায়ক ছিলেন অবশ্যই অজিত পাল সিং। পরবর্তী রয়েছে হকি খেলা নিয়ন্ত্রণকারী যে সংস্থা রয়েছে, যেটা আন্তর্জাতিক সংস্থা, সদর দপ্তর অবস্থান করছে সুইজারল্যান্ডের লোসানে। অবশ্যই কিন্তু ইম্পর্টেন্ট। নেক্সট, কাবাডির আন্তর্জাতিক সদর দপ্তর যেটা ভারতের জয়পুরে অবস্থিত। এটা কিন্তু কাবাডির আন্তর্জাতিক সদর দপ্তর যেটা জয়পুরে অবস্থান করছে, জয়পুর পিঙ্ক সিটি, যেটা 2019-এর ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। পরের প্রশ্ন রয়েছে কাবাডি কোন শৈলীটি ভারতে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি রয়েছে? অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে সঞ্জীবনী, অপশান নাম্বার সি। ভারতে কাবাডির যে 4টে শৈলীর স্বীকৃতি রয়েছে, যার মধ্যে সঞ্জীবনী, অমর, হুতুতু এবং কামিনী। পুরুষদের কাবাডি ম্যাচ 40 মিনিটের হয়, এটাও পরীক্ষায় এসেছে, এবং মহিলাদের ম্যাচটা 30 মিনিটের হয়ে থাকে। কাবাডি মাঠের যে পরিমাপ রয়েছে পুরুষদের জন্য রয়েছে 13x10 মিটার এবং মহিলাদের জন্য রয়েছে 12x8 মিটার। পরবর্তী রয়েছে কিন্তু মাঠে মোট 7জন খেলোয়াড় থাকে। কাবাডিতে কতজন খেলোয়াড় থেকে থাকে? 7জন, এবং 5জন কিন্তু অতিরিক্ত খেলোয়াড় হিসাবে থেকে থাকে। পরীক্ষায় প্রতিটা প্রশ্ন, প্রতিটা লাইন কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে, কেউ মিস করবে না। প্রো কাবাডি লিগ এটা প্রথম যেটা শুরু হচ্ছে 2014 সালে। কাবাডিতে রেইড দেওয়ার অর্থ হলো 30 সেকেন্ডের যে সময় পাওয়া যাচ্ছে সেটা। পরবর্তী প্রশ্ন রয়েছে, বলা হয়েছে কোনটা? আনডিসপিউটেড ট্রুথ কোন খেলোয়াড়ের আত্মজীবনী রয়েছে? আনডিসপিউটেড ট্রুথ এটি কিন্তু রয়েছে মাইক টাইসনের। অপশান নাম্বার বি সঠিক অ্যান্সার হবে। মাইক টাইসন তিনি আমেরিকার একজন বিখ্যাত বক্সার ছিলেন। এছাড়া উসেন বোল্ট তোমরা সকলে শুনেছ, তার আত্মজীবনী রয়েছে, সেটার নাম কি? ফাস্টার দ্যান লাইটিং এটি রয়েছে উসেন বোল্টে, তিনি কিন্তু বিখ্যাত একজন দৌড়বাজ বলতে পারো তোমরা। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো তার যে অটোবায়োগ্রাফি রয়েছে সেটার নাম কি? অবশ্যই কিন্তু মোমেন্টস ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর অটোবায়োগ্রাফি। পরবর্তী রয়েছে কি? মারিয়া সারাপোভা, তার যে অটোবায়োগ্রাফি রয়েছে সেটা কিন্তু অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে কোনটা? তোমরা দেখতেই পাচ্ছ, আনস্টপেবল। সচিন তেন্ডুলকরের অটোবায়োগ্রাফি প্লেয়িং ইট মাই ওয়ে অনেকবার পরীক্ষায় কিন্তু চলে এসেছে। আর সচিন তেন্ডুলকর প্রথম ব্যক্তি যিনি কিন্তু সবথেকে কম বয়সী ক্রিকেটার 2014 সালে ভারতরত্ন সম্মানে কিন্তু ভূষিত হয়েছেন। সৌরভ গাঙ্গুলি, যার আত্মজীবনী রয়েছে এ সেঞ্চুরি ইজ নট এনাফ, এবং যুবরাজ সিংয়ের আত্মজীবনী রয়েছে দ্য টেস্ট অফ মাই লাইফ। পরীক্ষায় সবগুলোই কিন্তু পরীক্ষায় চলে এসেছে, একটাও মিস করা যাবে না। পরবর্তী প্রশ্ন রয়েছে, কেরালা রাজ্যে মকর সংক্রান্তিকে কি বলা হয়? কেরালা রাজ্যের মকর সংক্রান্তিকে বলা হয়ে থাকে মকর ভিলাক্কু, অপশান নাম্বার সি সঠিক অ্যান্সার হবে। এরপর আমরা দেখব যে
মকর ভিলাক্কু উৎসব কেরালার সবরিমালা যে মন্দির রয়েছে, কোথায়? সবরিমালা মন্দির কেরালাতে। এই সবরিমালা মন্দির ভগবান আয়াপ্পানের স্মরণে এটা কিন্তু পালন করা হয় মকর ভিলাক্কু উৎসবের সময়। পরবর্তী রয়েছে উত্তরপ্রদেশের মকর সংক্রান্তিকে কি বলা হয়? খিচুড়ি হবে এটা, ঠিক আছে, কারণ এখানে চালে ডালে খিচুড়ি উৎসবটা কিন্তু পালন করা হয় উত্তরপ্রদেশে মকর সংক্রান্তির সময়। পরবর্তী রয়েছে উত্তরায়ণ। উত্তরায়ণ বলা হয় গুজরাটে এবং লাহোরি বলা হয়ে থাকে পাঞ্জাবে। দুটোই ইম্পর্টেন্ট রয়েছে, পরীক্ষায় কিন্তু ইম্পর্টেন্ট। এইভাবে প্রশ্ন আসবে যে মকর সংক্রান্তি পাঞ্জাবে কী নামে পরিচিত? লাহোরি। তারপরে বলবে উত্তরায়ণ বলা হয় গুজরাটে, এটা ঠিক আছে এই মকর সংক্রান্তিকে। পরবর্তী রয়েছে পোঙ্গল। পোঙ্গল তামিলনাড়ুর 4 দিনের একটা উৎসব। কত দিনের জন্য পালন করা হয়? কোথায় পালন করা হয় পোঙ্গল? পোঙ্গল তামিলনাড়ুতে পালন করা হয়, যেটা 4 দিনের একটা উৎসব হয়ে থাকে। দুটো প্রশ্ন এখান থেকে হলো। এরপরে বলেছে এর যে মোট্টু পোঙ্গলে ষাঁড় বা বলদের পূজা করা হয়, অবশ্যই ইম্পর্টেন্ট রয়েছে। পরবর্তী প্রশ্ন রয়েছে অন্ধ্রপ্রদেশে এই উৎসব পেডা বা পেডুঙ্গা নামে পরিচিত এবং ওড়িশায় কিন্তু এটা পানা সংক্রান্তি নামে পরিচিত। ওড়িশায় প্রতিটা কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে পরীক্ষার জন্য, অলরেডি চলে এসেছে এগুলো। নেক্সট কোশ্চেন, অবশ্যই তোমরা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবে। টেলিগ্রামে গুরুত্বপূর্ণ আপডেটগুলো তোমরা পেয়ে যাবে সাথে সাথে যখনই তোমাদের নোটিফিকেশান আসবে, অর্থাৎ তোমাদের যে এক্সাম ডেট সেটা পাবলিশ করা হবে এসএসসির তরফ থেকে। পরের প্রশ্ন রয়েছে নিচের কোন শব্দটি আমাদের সংবিধানের প্রস্তাবনা বা প্রিয়াম্বেলে লেখা নেই? তো প্রিয়াম্বেলে লেখা নেই কোনটা? লেখা আছে কোনটা? আমরা জানি সার্বভৌম অবশ্যই রয়েছে, ধর্মনিরপেক্ষ যেটা পরবর্তীতে এটা অ্যাড অন করা হয়েছিল, এবং রয়েছে আমাদের গণতান্ত্রিক। ভারত একটা অবশ্যই গণতান্ত্রিক প্রজাতান্ত্রিক একটি দেশ, কিন্তু সাম্যবাদী এটা কিন্তু আমাদের সংবিধানের প্রস্তাবনাতে নেই। এবার আমাদের দেখতে হবে ভারতের সংবিধানের প্রস্তাবনার যে ধারণা, যেটা আমেরিকার সংবিধান থেকে নেওয়া হয়েছে, এবং এই সংবিধানের যে ভাষা বা ল্যাঙ্গুয়েজ, যেটা কিন্তু আমরা নিয়েছি কোথা থেকে? অস্ট্রেলিয়া সংবিধান থেকে। সংবিধান আমাদের প্রস্তাবনার যে ভাষাটা সেটা নিয়েছি অস্ট্রেলিয়া সংবিধান থেকে, আর প্রস্তাবনাটাকে নিয়েছিলাম আমরা আমেরিকার সংবিধান থেকে। জওহরলাল নেহরু প্রস্তাবনার যে খসড়া, যেটাকে আমরা দেখেছিলাম যে 13ই ডিসেম্বর 1946 সালে জওহরলাল নেহরু পেশ করেছিলেন কি? অবজেক্টিভ রেজলিউশন। এই অবজেক্টিভ রেজলিউশনই কিন্তু পরবর্তীকালে প্রস্তাবনা মানে প্রথম ধাপ আর কি বলতে পারো, সেটাকেই কিন্তু বলা হচ্ছে যে প্রস্তাবনা। তো অবশ্যই জওহরলাল নেহরু এটা প্রথম কিন্তু তার খসড়াটা তৈরি করেছিলেন। প্রস্তাবনায় তিনটে এখানে ন্যায় বিচার এবং 5টি স্বাধীনতা, যেমন চিন্তা, অভিব্যক্ত, বিশ্বাস, ধর্ম এবং উপাসনার কথা বলা হয়েছে। 1976-এর 42তম সংবিধান সংশোধনী অত্যন্ত ইম্পর্টেন্ট। এটাকে মিনি কনস্টিটিউশনও বলা হয়, কারণ ভারতের প্রথম কিন্তু প্রিয়াম্বেল বা প্রস্তাবনাকে একবারই কিন্তু আমাদের সংবিধান সংশোধন করা হয়েছে 1976-এর 42 নম্বরের মাধ্যমে, যেখানে সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ এবং অখণ্ডতা বা ইন্টিগ্রিটি এই শব্দগুলোকে অ্যাড অন করা হয়েছে। প্রতিটা কিন্তু পরীক্ষায় আসার জন্য, পরীক্ষায় অলরেডি চলে এসেছে, আবারও কিন্তু এই প্রশ্নই আসবে। তোমরা যদি বিশ্বাস না হয় প্রশ্ন পরীক্ষা হয়ে যাবে, তারপর তোমরা এগুলো মিলিয়ে নিতে পারো, অথবা প্রিভিয়াস ইয়ার প্রশ্নগুলো একটু ভালো করে যদি তোমরা ঘাঁটো, তাহলে তোমরা বুঝতে পারবে এগুলো কতটা গুরুত্বপূর্ণ। ভারতে রাজ্যগুলোকে তাদের গঠনের কালক্রম অনুযায়ী সাজাতে বলেছে। হরিয়ানা, তেলেঙ্গানা, উত্তরাখণ্ড এবং ঝাড়খণ্ড। অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে। এটা কিন্তু আমাদের কি বলা হয়েছে যে রাজ্যগুলো কোনটা কখন গঠন করা হয়েছে। তো অবশ্যই এখানে আমরা দেখে নেব যে ফার্স্টে কিন্তু যেটা হচ্ছে সেটা কিন্তু হরিয়ানা। হরিয়ানা কিন্তু প্রথম যে গঠন করা হচ্ছে কত সালে? 1966 সালে 1 নভেম্বর হরিয়ানা গঠন করা হয়েছে। 2000 সালের দিকে এখানে উত্তরাখণ্ড গঠন করা হয়েছিল, উত্তরাখণ্ড 2000-এ, এবং ঠিক 2000-এর দিকেই নভেম্বরের দিকে, 2000-এর নভেম্বর অর্থাৎ ঠিক শেষের দিকে ঝাড়খণ্ড কিন্তু তৈরি করা হয়েছে। তার সাথে সাথে তোমরা দেখবে যে তেলেঙ্গানা যেটা রয়েছে এটা নবগঠিত রাজ্য রয়েছে, যেটা কিন্তু অন্ধ্রপ্রদেশ ভেঙে কিন্তু তেলেঙ্গানা গঠন করা হয়েছে 2014-তে। সুতরাং আমাদের যে অর্ডারটা হবে সেটা কোনটা হবে? ফার্স্টে তো অবশ্যই 1, তারপরে 3, মানে হচ্ছে এ নাম্বার উত্তর হয়ে যাবে। 1, 3, 4, 2 অপশান নাম্বার এ সঠিক অ্যান্সার হবে। তোমরা এখানে একটু দেখে রাখবে, নজর দাও ভালো করে এখানে সকলে। হরিয়ানা যেটা 1 নভেম্বর 1966 সালে গঠন করা হয়, উত্তরাখণ্ড যেটা 9 নভেম্বর 2000 সালে গঠিত হয়, ঝাড়খণ্ড যেটা 15ই নভেম্বর 2000 সালে গঠন করা হয়েছে, তেলেঙ্গানাটা 2014-র 2 জুন তারিখে কিন্তু এটা তৈরি হয়েছে। 1 নভেম্বর তারিখে ভারতে মোট 8টি রাজ্য এবং সেটাকে কিন্তু প্রতিষ্ঠা দিবস পালন করা হয়েছে 8টি রাজ্যের 1 নভেম্বর তারিখে। মণিপুর, মেঘালয়, ত্রিপুরা 21 জানুয়ারি 1972 সালে এগুলোকে কিন্তু গঠন করা হয়েছে। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি ভারতের নাগরিকত্ব পাওয়ার শর্ত নয়? অর্থাৎ আমাদের সিটিজেনশিপ থেকে কিন্তু প্রশ্ন এসেছে, এবার কিন্তু অবশ্যই আসবে, যেহেতু এসআইআরটা চলছে এবং আমাদের 5টা রাজ্যে আমাদের ভোট রয়েছে এই মাসে, ঠিক আছে? তো এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা পার্ট রয়েছে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের হিসেবে। তো এখানে কিন্তু আমাদের দেখতে হবে ভারতের নাগরিকত্ব পাওয়ার শর্ত নয় বলেছে। তো অবশ্যই শর্তগুলো কোনগুলো? বসবাস, অবশ্যই বসবাস বা রেসিডেন্সের মাধ্যমে কিন্তু আমরা নাগরিকত্ব অর্জন করতে পারি। বংশোদ্ভূত, অবশ্যই আমরা কিন্তু এর মাধ্যমে নাগরিকত্ব অর্জন করি, যেটা আমরা নিজেরাই করি। এছাড়া রয়েছে নিবন্ধীকরণ, যেটা রেজিস্ট্রেশনের মাধ্যমে তোমরা কিন্তু এটা করতে পারো। এছাড়া সম্পত্তি রাখা এটা কোনো রকমভাবে সম্ভব নয়, এটা আমাদের হবে না।
এখানে আমরা দেখবো এই যে আইনটা রয়েছে 1955 সাল। তোমরা যখন এসআইআরের যে ফর্ম তোমরা সকলে হয়তো এটা দেখে নিয়েছো এই বছরে, সেখানেই তোমরা বড় বড় করে দেখতে পাবে যে নাগরিকত্ব যে আইনটা রয়েছে সেটা কিন্তু 1955 সাল হিসাবে এরকম নিচের দিকে কয়েকটা লেখা দেখতে পাবে। তো এটা কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে এটা এই বছরের জন্য। 1955 সালে নাগরিকত্ব আইন পাস হয় যাতে নাগরিকত্ব লাভের 5টি উপায়ের কথা বলা হয়েছে। কতগুলো উপায় রয়েছে? 5টা উপায়ের কথা কিন্তু এখানে বলা রয়েছে 1955 সালের নাগরিকত্ব আইনে, সিটিজেনশিপ অ্যাক্টে। এখানে ভারতীয় নাগরিকত্বের কথা ভারতের সংবিধানের পার্ট নাম্বার 2-তে রয়েছে এবং যেখানে 5 থেকে 11 নম্বর ধারায় কিন্তু উল্লেখ করা রয়েছে। পরীক্ষার জন্য আবারও বলছি, এটা কিন্তু ইম্পর্টেন্ট টপিক, এখান থেকে প্রশ্ন আসবেই এবছর। ধারা নাম্বার 11 অনুযায়ী নাগরিকত্বের আইন তৈরির ক্ষমতা সংসদের হাতে রয়েছে। কার হাতে রয়েছে নাগরিকত্ব সম্পর্কিত আইন তৈরি করা? সংসদই পারে কিন্তু এই আইন বদলাতে। 11 নম্বর আর্টিকেল অনুসারে ভারতে একক নাগরিকত্ব রয়েছে, সিঙ্গেল সিটিজেনশিপ রয়েছে আমাদের ভারতে, যেটা কিন্তু ব্রিটেনের সংবিধান থেকে নেওয়া হয়েছে। অবশ্যই ইম্পর্টেন্ট। পরবর্তী প্রশ্ন রয়েছে, ভারতে আরবদের আক্রমণের প্রধান কারণ কী ছিল? ভারতে আরবদের আক্রমণের প্রধান কারণই কিন্তু ছিল ধনসম্পদ লুণ্ঠন করা এবং ইসলাম ধর্ম প্রচার করা। অপশান নাম্বার সি সঠিক অ্যান্সার হবে, দুটোই। তো অবশ্যই আমরা দেখে নেব প্রথম যে ভারতে আক্রমণ করছে আরবরা 712 খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন কাসিম সিন্ধু জয় করেছেন এবং প্রথম সফল আরব আক্রমণকারী হিসাবে তিনি পরিচিত রয়েছেন। কে? মোহাম্মদ বিন কাসিম। ফার্স্ট তিনি অ্যাটাক করছে। পরবর্তীকালে কাসিম প্রথম যে সিন্ধু অঞ্চলটা তিনি জয়লাভ করছেন, তিনি কিন্তু সেখানে জিজিয়া কর চালু করেছিলেন। যদিও কিন্তু আমাদের দেখব মধ্য ভারতে আরেকজন জিজিয়া কর চালু করেছিলেন, পারলে তোমরা নামটা কমেন্ট সেকশনে জানাবে। পরবর্তীতে ভারতে আক্রমণের ক্রম যেটা রয়েছে, যেমন ফার্স্টে রয়েছে ইরানিরা আক্রমণ করছে, তারপর গ্রিকরা, তারপর শক, তারপর কুষাণ, তারপর আরব, তারপর তুর্কি। এইভাবে কিন্তু টোটাল জিনিসটা চলছে। অর্থাৎ আমাদের ভারত কিন্তু একের পর এক অ্যাটাক কিন্তু সহ্য করেও কিন্তু এখনও পর্যন্ত দাঁড়িয়ে রয়েছে। ঠিক আছে, তো অবশ্যই যদি ভালো লাগে তোমরা সকলে একটা লাইক করে দেবে অবশ্যই। সলিউশন যদি ভালো মনে হয় চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এখনই, যাতে তোমাদের মিস না হয় চ্যানেলটা যাতে। ঠিক আছে, আর এখানে কিন্তু তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স, তার সাথে সাথে জিডি কনস্টেবলের জন্য এবং রেলের জন্য সমস্ত ধরনের প্রশ্নপত্র কিন্তু পেয়ে যাবে। তরাইনের প্রথম যুদ্ধ কত সালে হয়েছিল? তো তরাইনে প্রথম যুদ্ধ হয়েছিল কত সালে? অবশ্যই তরাইনে টোটাল যে যুদ্ধগুলো হয়েছিল, প্রথমটা 1191-তে হয়েছিল, যেটা পৃথ্বীরাজ চৌহানের সাথে মোহাম্মদ ঘুরির সাথে হয়েছিল, এবং 1192 সালে এই দুজনের মধ্যে হয় পুনরায়। এখানে কিন্তু অবশ্যই মনে রাখবে 1191 সালে যেটা হয়েছে, এখানে হয়তো তোমাদের লেখা আছে, আমি তোমাদের দেখিয়ে দিই। তরাইনে প্রথম যুদ্ধ যেটা পৃথ্বীরাজ চৌহান এবং মোহাম্মদ ঘুরির কাছ সাথে হয়েছিল, যেখানে ঘুরি কিন্তু এখানে পৃথ্বীরাজ চৌহান মোহাম্মদ ঘুরিকে পরাজিত করে। পরবর্তীতে আবার যুদ্ধ হয় পরের বছর 1192-তে, যেখানে মোহাম্মদ ঘুরি আবার পৃথ্বীরাজ চৌহানকে পরাজিত করে। পরবর্তীকালে 1194 সালে আর একটা যুদ্ধ হয়েছিল, চন্দ্রবাড়ার যুদ্ধ, ইম্পর্টেন্ট রয়েছে, যেখানে মোহাম্মদ ঘুরি কনৌজের রাজা জয়চাঁদকে পরাজিত করেছেন। এবং 1178 সালে পাটনের যুদ্ধ, যেখানে সোলাঙ্কির রাজমাতা নাইকি দেবীর নাম তোমরা শুনেছ, সেখানে কিন্তু মোহাম্মদ ঘুরিকে শোচনীয়ভাবে তিনি কিন্তু পরাজিত করেছিলেন এই নাইকি দেবী। ঠিক আছে, সোলাঙ্কির রাজমাতা, অবশ্যই ইম্পর্টেন্ট রয়েছে। নেক্সট কোশ্চেন রয়েছে, আর মোহাম্মদ ঘুরিরই কিন্তু পরবর্তীকালে তার যে স্লেভ ডাইনেস্টি তারপর আসছে আমাদের দিল্লি সুলতানি বংশে। আমরা দেখেছি দিল্লি সুলতানি সম্পর্কে ডিটেল ক্লাস আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে, তোমরা দেখতে পারো। পরবর্তীকালে যে আমাদের আসছে কে? কুতুবউদ্দিন আইবক, যিনি কিন্তু দাসবংশ বা ইলবাড়ি তুর্কি বা মামলুক ডাইনেস্টি যাই বলো না কেন, তিনি কিন্তু সেটা প্রতিষ্ঠা করছেন। পরবর্তী প্রশ্ন রয়েছে ইলতুৎমিশ সম্পর্কে নিচের কোন বিবৃতিটি সঠিক নয় বলেছেন? তো ইলতুৎমিশ সম্পর্কে নিচের কোনটা সঠিক নয়? অবশ্যই আমরা দেখে নেব। তিনি রূপার মুদ্রা টঙ্কা এবং তামার মুদ্রা জিতল চালু করেছিলেন, তো এটা ঠিক আছে। তিনি 40 চক্র বা তুর্কি চাহেলগানি, ঠিক আছে, যেটা 40 চক্র আমরা বলি, সেটা তিনি গঠন করেছিলেন, একদম সঠিক। তিনি লাহোরের পরিবর্তে দিল্লিকে রাজধানী করেছিলেন, একদম ঠিক। তারপর 4 নম্বরে বলেছে তিনি দিল্লিতে কোয়াতুল ইসলাম মসজিদ তৈরি করেছিলেন, না। কোয়াতুল ইসলাম মসজিদ কে তৈরি করেছিলেন তোমরা বলবে? আড়াই দিন কা ঝোবরা, কোয়াতুল ইসলাম মসজিদ, এগুলো কে করেছিল? এগুলো কিন্তু করেছিল কে? কুতুবউদ্দিন আইবক, তিনি কিন্তু করেছিলেন। এটা কোনো রকমভাবে ইলতুৎমিশ নয়। পরবর্তী এই সম্পর্কিত আরও তথ্য দেখব। কোয়াতুল ইসলাম মসজিদ, আড়াই দিন কা ঝোবরা, এটা কিন্তু আজমিরে রয়েছে। এটা তৈরি করেছিল কে? কুতুবউদ্দিন আইবক। তাছাড়া কুতুব মিনার নির্মাণ করেছিল কে? কুতুবউদ্দিন আইবক। কুতুবউদ্দিন আইবক কুতুব মিনার তৈরি করেছে, কিন্তু তৈরি শুরু করেছে, চেষ্টা করেছিল কে? পরবর্তী সম্রাট ইলতুৎমিশ। আড়াই দিন কা ঝোবরা এটা আসলে একটি সংস্কৃত বিদ্যালয় ছিল, যেটা কিন্তু আইবক ভেঙে ফেলেছিলেন। ইলতুৎমিশকে দিল্লির প্রকৃত সুলতান বলা হয়ে থাকে, অবশ্যই পরীক্ষায় আসে। দিল্লির প্রকৃত সুলতান বলা হয়ে থাকে কাকে? অবশ্যই কিন্তু ইলতুৎমিশ আমাদের রাইট অ্যান্সার হবে। ইলতুৎমিশ কর্তৃক 40 চক্র, যেটা কিন্তু প্রথা, পরবর্তীকালে কিন্তু গিয়াসউদ্দিন বলবন, যিনি কিন্তু নিজেই এই 40 চক্রের একজন ছিলেন, তিনি পরবর্তীকালে যখন সম্রাট হন, তিনি কিন্তু এটাকে ধ্বংস করে দিয়েছিলেন। তিনি জানতেন যে এটা তার পক্ষে ক্ষতিকর হতে পারে, তার জন্য।
দিল্লি সুলতানি আমলে রাজবংশগুলির মধ্যে সবচেয়ে বেশি সময় শাসন করেছিল কিন্তু তুগলক বংশ, 94 বছর ধরে কিন্তু শাসন করেছিল, পরীক্ষায় কিন্তু অলরেডি চলে এসেছে। পরবর্তী প্রশ্ন রয়েছে, রাজিয়া সুলতান কার উত্তরসূরি হিসাবে সিংহাসনে বসেছিলেন? অত্যন্ত ইম্পর্টেন্ট, তো অবশ্যই আমাদের দেখে নিতে হবে রাজিয়া সুলতান তিনি কিন্তু রুকনুদ্দিন ফিরোজ শাহের রাইট অ্যান্সার হয়ে যাবে, তারই উত্তরসূরি হিসাবে এখানে সিংহাসনে বসেন। সুলতানা রাজিয়া তিনি কিন্তু এই আমাদের যে দিল্লি সুলতানি বংশ রয়েছে তার মধ্যে কিন্তু একমাত্র প্রথম মহিলা সাম্রাজ্ঞী ছিলেন এই রাজিয়া সুলতানা, যিনি কিন্তু টোটাল 4 বছর রাজত্ব করেছিলেন, 1236 থেকে 1240 পর্যন্ত। ভারতের প্রথম মুসলিম মহিলা শাসক ছিলেন তিনি, আমরা দেখেই নিয়েছি। তাকে বিদ্রোহের পর ভাটিন্দার যে কিলা বা যে মোবারক তাকে কিন্তু বন্দি করেছিলেন। অবশ্যই ভাটিন্দার যে কিলা বা মোবারক যিনি কিন্তু ছিলেন তিনি কিন্তু তাকে বন্দি করেছিলেন। এই যে সুলতানা রাজিয়া তাকে কিন্তু ভাতিন্দার যে শাসক ছিল তিনি কিন্তু তাকে এই যে কিলা মোবারক তাকে কিন্তু সেখানে বন্দি করা হয়েছিল। এখানে পরবর্তীতে আমরা দেখতে পাবো যে রাজিয়া সুলতান বিদ্রোহ দমন করতে আলতুনিয়াকে বিবাহ করেছিলেন পরবর্তীকালে, ঠিক আছে। তার বিশ্বস্ত সেনাপতি বা সঙ্গী ছিলেন কে? ইয়াকুত খাঁ পরীক্ষায় আসে, এবং রাজিয়ার পর তার ভাই বাহরাম শাহ সিংহাসনে কিন্তু বসেছিলেন। পরবর্তী প্রশ্ন রয়েছে যে কোন কাল্পনিক রেখাটিকে ভারতের মধ্যভাগ দিয়ে গেছে এবং যা দেশের জলবায়ুকে প্রভাবিত করে? অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, যেটা কিন্তু 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা, যেটা কোনটা? অবশ্যই কর্কট ক্রান্তি রেখা। কর্কট ক্রান্তি রেখার টপিক অফ ক্যান্সার ভারতের টোটাল কতগুলো রাজ্যের উপর দিয়ে গেছে? 8টি রাজ্যের উপর দিয়ে গেছে। কোন কোন রাজ্য বলতে পারবে তো? অবশ্যই দেখি কে কে বলতে পারবে, কমেন্ট সেকশনে জানাও। কর্কট ক্রান্তি রেখা 23.5 ডিগ্রি উত্তর অক্ষাংশে অবস্থান করছে, যেখানে ভারতের টোটাল 8টি রাজ্য এবং আমাদের পশ্চিমবঙ্গের যদি কথা বলি টোটাল 5টা জেলার উপর দিয়ে গেছে পশ্চিমবঙ্গে। কর্কট ক্রান্তি রেখা যেটা সবথেকে কাছের রাজধানী রয়েছে রাঁচি ঝাড়খণ্ডের, এবং সবচেয়ে দূরের রাজধানী রয়েছে জয়পুর রাজস্থান। ভারতের মধ্য দিয়ে যাওয়ার জন্য এটা 24 ডিগ্রি উত্তর রেখা সবচেয়ে বেশি, এবং যেখানে 10টি রাজ্যের উপর দিয়ে কিন্তু গেছে। মাহি নদী কর্কট ক্রান্তি রেখাকে টোটাল দুইবার কিন্তু অতিক্রম করেছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, এটাও পরীক্ষায় অনেকবার এসেছে, আমাদের রাজ্যের এক্সামও এসেছে এটা। পরের প্রশ্ন রয়েছে 180 ডিগ্রি দ্রাঘিমাংশ রেখাকে কি নামে অভিহিত করা হয়? 180 ডিগ্রি দ্রাঘিমা রেখা, যেটাকে আমরা বলে থাকি কি? আন্তর্জাতিক তারিখ রেখা, ইন্টারন্যাশনাল ডেট লাইন এটাকে বলা হয়ে থাকে। এটাকে পূর্ব দিকে অতিক্রম করলে একদিন কিন্তু বেড়ে যায়, এবং পশ্চিম দিকে অতিক্রম করলে একদিন কিন্তু কমে যায়। পরবর্তী এই সম্পর্কিত তথ্য আমরা দেখব 1848 সালে ওয়াশিংটন, যেখানে কিন্তু রয়েছে 1884 সালের ওয়াশিংটন সম্মেলনে আন্তর্জাতিক তারিখ রেখা নির্ধারণ করা হয়েছে, এবং ভারতের প্রমাণ দ্রাঘিমা কত? পরীক্ষায় আসে, আবারও আসবে 82.5 ডিগ্রি পূর্ব, যেটা কিন্তু ভারতের প্রমাণ দ্রাঘিমা রেখা, যেটা কিন্তু আমরা জানি ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম, যার অনুযায়ী কিন্তু আমাদের ভারতের যে টাইমটা চলছে। ভারতের টোটাল 5টি রাজ্যের উপর দিয়ে কিন্তু এটা গেছে, ঠিক আছে। আর উত্তরপ্রদেশের যে মির্জাপুরের উপর দিয়ে গেছে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম, যেটা কিন্তু অবশ্যই ইম্পর্টেন্ট রয়েছে। আর গ্রিনিচ মিন টাইম, যেটা কিন্তু অবশ্যই দেখে রাখবে, এই গ্রিনিচ মিন টাইম থেকে ভারতের আইএসটি ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম যে সময়ের পার্থক্য, সেটা 5 ঘন্টা 30 মিনিটের সময়ের পার্থক্য, অর্থাৎ 5 ঘন্টা 30 মিনিট আমাদের জিএমটির থেকে আইএসটি এগিয়ে রয়েছে। কেন এগিয়ে রয়েছে? কারণ ভারত অবস্থান করছে 22.5 ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে। এই কারণে পূর্ব দিকে ইন্টারন্যাশনাল ডেডলাইনের থেকে পূর্ব দিকে গেলে আমরা দেখেছিলাম কি মানে আমাদের দিন বাড়ে, কিন্তু ইন্টারন্যাশনাল ডেডলাইন নাই। আর একটা রয়েছে আমাদের লাইন, সেটা হচ্ছে যেটা রয়েছে তোমাদের প্রমাণ সময়, যে রেখাটা রয়েছে সেই অনুযায়ী যদি আমরা আবার পূর্ব দিকে যাই, যেহেতু ভারত 82.5 ডিগ্রি পূর্ব দিকে অবস্থান করছে, সেই হিসাবে কিন্তু আমরা 5 ঘন্টা 30 মিনিট এগিয়ে রয়েছি জিএমটির থেকে, ঠিক আছে, গ্রিনিচ মিন টাইম থেকে। পরের প্রশ্ন রয়েছে ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ কোনটা? ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ রাইট অ্যান্সার হয়ে যাবে নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ। পরীক্ষায় অনেকবার এসেছে, আবারও আসবে। 1986 সালে এটা প্রথম কিন্তু ঘোষণা করা হয় বায়োস্ফিয়ার রিজার্ভ হিসেবে। নীলগিরি 1986 সালে প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ হিসাবে ঘোষণা করা হয়। ভারতে বর্তমানে টোটাল 18টি বায়োস্ফিয়ার রিজার্ভের সংখ্যা রয়েছে। আয়তনের দিক থেকে গুজরাটে কচ্ছ হলো সবথেকে বৃহত্তম বায়োস্ফিয়ার রিজার্ভ, এবং ডিব্রু সাইখোয়া যেটা আসামে অবস্থান করছে সেটা হচ্ছে ক্ষুদ্রতম বায়োস্ফিয়ার রিজার্ভ। পরীক্ষার জন্য কিন্তু প্রতিটা ইম্পর্টেন্ট রয়েছে। ভারতের প্রথম সামুদ্রিক অর্থাৎ মেরিটাইম বায়োস্ফিয়ার রিজার্ভ হলো মান্নার উপসাগর, যা ডুগং এর জন্য বিখ্যাত রয়েছে। মান্নার উপসাগর এটা কিন্তু আমাদের রয়েছে সামুদ্রিক বায়োস্ফিয়ার রিজার্ভ, এটা তোমরা মনে রাখবে। আর এই যে দেখছো ডুগংয়ের জন্য এটা বিখ্যাত, এটা অলরেডি কিন্তু এডিকুইটি প্যাটার্নে এটা চলে এসেছে একদম রিসেন্টলি এক্সামে। তোমাদের সুবিধার জন্য তোমাদেরকে আরেকবার বলে দিই, এই যে বায়োস্ফিয়ার রিজার্ভ, ন্যাশনাল পার্ক, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, এই সমস্ত যে সমস্ত তথ্য রয়েছে সব কিছু আমরা আমাদের স্ট্যাটিক জিকের পিডিএফের মধ্যে দিয়ে রেখেছি। তোমরা চাইলে সেটা অ্যাপের মধ্যে যাও, গিয়ে ভালো করে ডেমোটাকে দেখো,
ভালো করে দেখে শুনে বুঝে তারপর তোমরা ওটাকে কিনে নাও, কিনে নিয়ে কিন্তু তাড়াতাড়ি পড়ে ফেলো ফটাফট, বেশি টাইম নষ্ট করা যাবে না। টোটাল 120টা এখানে টপিকের সংখ্যা রয়েছে এই স্ট্র্যাটেজিকের মধ্যে, যা দেওয়া রয়েছে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত পরপর পড়তে থাকো, এখান থেকে প্রশ্ন অবশ্যই চলে আসবে। পরের প্রশ্ন, ভারতের যে জাতীয় উদ্যান এবং রাজ্যের কোনটি সঠিক জোড়া রয়েছে এটাকে আমাদের মিলাতে হবে। তো এক্ষেত্রে আমাদের মিলাতে হবে, আমরা দেখে নেব সাইলেন্ট ভ্যালি যেটা কোথায়, কর্ণাটকে অবস্থান করছে, একদম সঠিক। এটাকে কোনটি সঠিক বলেছে, তো এখানে কিন্তু অবশ্যই এটা সঠিক নয়, কর্ণাটকে আছে নাকি, এটা তো কেরালায় আছে সাইলেন্ট ভ্যালি, তাই না। রণথম্বর এটা কোথায়, এটা মধ্যপ্রদেশে আছে নাকি, তাই মধ্যপ্রদেশে নেই, এটা কিন্তু রয়েছে আমাদের রাজস্থানে রণথম্বর। বান্ধবগড় মধ্যপ্রদেশে রয়েছে, হ্যাঁ একদম সঠিক রয়েছে। নামদাফা জাতীয় উদ্যান কোথায় রয়েছে, আসামে কি না, নামদাফা যেটা রয়েছে এটা অরুণাচল প্রদেশে রয়েছে নামদাফা জাতীয় উদ্যান, ঠিক আছে। তো অবশ্যই আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার সি। পরে আমরা দেখে নেব সাইলেন্ট ভ্যালি যেটা কেরালায় অবস্থান করছে। মধ্যপ্রদেশ প্রধান জাতীয় উদ্যানগুলো রয়েছে বান্ধবগড় রয়েছে, মাধব, কানহা, পান্না, ঠিক আছে। মধ্যপ্রদেশে কিন্তু সবথেকে বেশি কিন্তু আমাদের ন্যাশনাল পার্কের সংখ্যা রয়েছে। এছাড়া বনভূমি কিন্তু সবথেকে বেশি মধ্যপ্রদেশেই রয়েছে। রণথম্বা রাজস্থানে রয়েছে, নামদাফা অরুণাচল প্রদেশে রয়েছে, পিন ভ্যালি জাতীয় উদ্যান এটা কিন্তু হিমাচল প্রদেশে আমরা দেখতে পাই, ফ্লাওয়ার ভ্যালি যেটা কিন্তু আমরা দেখতে পাই ফ্লাওয়ার ভ্যালি, এটা কোথায়, উত্তরাখণ্ডে। ভারতের সিলিকন ভ্যালি বলা হয় কোনটাকে, বেঙ্গালুরুকে বলা হয় সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া, ঠিক আছে। আইটি শহর, আইটি হাব বলা হয়, ইলেকট্রনিক্সের শহরও বলা হয়। পরের প্রশ্ন, নিচের কোনটি অর্থনীতির প্রাথমিক ক্ষেত্রের অর্থাৎ প্রাইমারি সেক্টরের অন্তর্ভুক্ত রয়েছে, নিচের কোনটা, অর্থনীতি থেকে কোশ্চেন রয়েছে, রাইট অ্যান্সার হয়ে যাবে কোনটা, অবশ্যই এখানে কিন্তু অপশানগুলো ভালো করে যদি তোমরা লক্ষ্য করো, এখানে রাইট অ্যান্সার যেটা হয়ে যাবে কৃষি। প্রাইমারি যেহেতু বলেছে, কৃষি বা এগ্রিকালচার এটা কিন্তু আমাদের প্রাইমারি সেক্টরের আন্ডারে আসে অর্থনীতির ক্ষেত্রে, এবং শিল্প বা ইন্ডাস্ট্রি যেটা কিন্তু আমাদের সেকেন্ড অর্থাৎ সেকেন্ডারি সেক্টরের ক্ষেত্রে এটা কিন্তু হয়ে যাবে শিল্প, ইন্ডাস্ট্রি। আমরা এগুলো ভাগগুলো একটু দেখে নিই। প্রাথমিক স্তরের ক্ষেত্রে বা প্রাইমারি ক্ষেত্রে আমরা দেখব কৃষি, পশুপালন, মৎস্য পালন, বনজ সম্পদ, অর্থাৎ যেগুলো আমরা প্রাইমারি লেভেলে একদম নিচু স্তরে যেগুলো আমরা করে যাচ্ছি, যেমন কৃষিক্ষেত্রে আমরা উৎপাদন করছি, পশুপালনের মাধ্যমে উৎপাদন করছি, মৎস্য পালন করছি, বনজ সম্পদ আহরণ করছি, এগুলো সব প্রাইমারি ক্ষেত্রে পড়ছে। নেক্সট রয়েছে মাধ্যমিক অর্থাৎ সেকেন্ডারি লেভেলে কিন্তু যেগুলো পড়ছে, কারখানায় জিনিসপত্র উৎপাদন করা হচ্ছে, শিল্প যেখানে অন্তর্ভুক্ত রয়েছে। তৃতীয় বা সেবা ক্ষেত্র যেখানে আমরা টার্সিয়ারি যেটাকে বলছি, যেমন ব্যাংকিং পরিষেবা প্রদান করা, শিক্ষা, হসপিটাল, পর্যটন, পরিবহন, এগুলো সব আমাদের সেবা সেবা যেগুলো রয়েছে, যেগুলোকে আমরা পরিবেশন করছি, সেগুলো হচ্ছে টার্সিয়ারির আন্ডারে পড়ছে, তৃতীয় সেক্টর। পরবর্তী রয়েছে আমাদের কোনটা, ভারতের জাতীয় আয় যেটা জিডিপি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, সবচেয়ে বেশি অবদান রাখে সেবা ক্ষেত্রে, সেটা হচ্ছে এটা টার্সিয়ারি সেক্টর, ঠিক আছে, অবশ্যই ইম্পর্টেন্ট রয়েছে। পরবর্তী প্রশ্ন, ভারতীয় অর্থনীতিতে কোন ভিত্তিতে ক্ষেত্রগুলোকে ব্যক্তিগত এবং সরকারি ক্ষেত্রে ভাগ করা হয়। তো বলো অ্যান্সারটা বলো, একদম শেষ কোশ্চেনে আমরা চলে এসেছি। ভালো লাগলে তোমরা সকলে একটু লাইক করবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবে কিন্তু, ঠিক আছে। না হলে পরবর্তী ক্লাসগুলো তোমরা কীভাবে পাবে, অবশ্যই চ্যানেলটা তার জন্য সাবস্ক্রাইব করে রাখবে, এবং গুরুত্বপূর্ণ সমস্ত আপডেট তোমরা এখানেই পেয়ে যাবে, কোনো সমস্যা নেই। তো রাইট অ্যান্সার কোনটা হয়ে যাবে, এই প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে উদ্যোগের মালিকানা, সঠিক অ্যান্সার হয়ে যাবে। ভারতীয় অর্থনীতিতে উদ্যোগের মালিকানার যে ক্ষেত্র, সেটা কিন্তু ব্যক্তিগত এবং সরকারি ক্ষেত্রে ভাগ করা হয়ে থাকে। এই সমস্ত তথ্যগুলো আমরা একটু দেখব যে কোনো প্রতিষ্ঠানের মালিকানা যেটা রয়েছে, অনারশিপ কার হাতে তার ভিত্তিতেই একে সরকারি বা বেসরকারি বলা হয়ে থাকে, অর্থাৎ যার হাতে যেটা থাকে মালিকানার কথা বলা হচ্ছে। যদি কোনো উদ্যোগে সরকারের 51% বা তার বেশি অংশীদারি থাকে, তবে সেটিকে সরকারি উদ্যোগও বলা হয়ে থাকে, এবং অসংগঠিত ক্ষেত্রে কর্মসংস্থানের কোনো নির্দিষ্ট শর্ত বা নিরাপত্তা কিন্তু থাকে না অসংগঠিত ক্ষেত্রে। তো অবশ্যই কিন্তু তোমরা দেখে রাখবে, যা যা কোশ্চেন করানো হলো, টোটাল 20টা কোশ্চেন ছিল, এবং যা যা ইনফরমেশান দেওয়া রয়েছে সমস্ত প্রশ্ন এবং উত্তর সম্পর্কিত সমস্ত তথ্যগুলো তোমরা পিডিএফ আকারে পেয়ে যাবে। কোথায়, আমাদের অল ইন্ডিয়া র্যাঙ্কার্স মোবাইল অ্যাপ। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমাদের অ্যাপটি, অবশ্যই ফ্রি পিডিএফ সেকশন যেখানে দেখতে পাচ্ছ, এখান থেকে তোমরা সমস্ত যে পিডিএফ রয়েছে সেগুলো পেয়ে যাবে সলিউশনের সাথে, ঠিক আছে। এছাড়া যে সমস্ত পিডিএফ তোমাদের দেখানো হয়েছে, সেটা তোমাদের সংবিধান হোক, ইতিহাস হোক, স্ট্যাটিক জিকে কিন্তু জিডির জন্য ইম্পর্টেন্ট রয়েছে, সংবিধানও রয়েছে এবং হিস্ট্রি রয়েছে। তোমাদের যেটা প্রয়োজন সেটা কিন্তু তোমরা এই অ্যাপের মধ্যেই পেয়ে যাবে, পেইড পিডিএফ সেকশনটাই। তোমরা এখানে পেমেন্ট করার পর অবশ্যই এখানে কিন্তু মাই কোর্স সেকশনের নিচের দিকে তোমরা তোমাদের পিডিএফ পেয়ে যাবে। যখন পেমেন্ট করবে টেস্ট পাস অপশানটা অবশ্যই অফ করে রাখবে, না হলে তোমাদের কিন্তু বেশি টাকা কিন্তু এখানে শো করতে থাকবে, ঠিক আছে। তো টেস্ট পাসটা অফ করবে অবশ্যই। আর যা যা পিডিএফ তোমরা কিনবে সব কিছু তোমরা এখানে মাইক্রো সেকশানে তোমরা দেখতে পাবে। আর যদি কোনো রকম সমস্যা হয়, অবশ্যই তার জন্য একটা নাম্বারও দেখতে পাবে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারো কোনো সমস্যা যদি হয়ে থাকে।
এখানে এই মোবাইল নাম্বারটা অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ, এখানে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করবে, কোনো রকম কল কিন্তু করবে না, ঠিক আছে? যার প্রয়োজন রয়েছে কোনো সমস্যা যদি হয়ে থাকে। তোমাদের বলে রাখি, রেলওয়ে যারা গ্রুপ ডি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য বলে রাখি, প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্র তোমরা অবশ্যই করে যাবে, কারণ রেলওয়ে গ্রুপ ডিতে দেখা গেল আমরা যে প্রশ্নপত্রটা তৈরি করেছি বাংলা ভাষায়, সায়েন্স 101টা শিফটের একদম বাংলা ভাষায় দেওয়া রয়েছে, এবং জিকে জিএস যেখানে কারেন্ট অ্যাফেয়ার্স বেশি পরিমাণে ছিল সেগুলোকেও আমরা রেডি করে রেখেছি। আমাদের অ্যাপের মধ্যেই তোমরা পেয়ে যাবে এই 101টা বাংলা ভাষায় শিফট, ঠিক আছে? তো এগুলো তৈরি করার সময় সবথেকে বেশি যেটা লক্ষণীয় বিষয় সেটা হচ্ছে এই আমাদের যে আরআরবি গ্রুপ ডি রয়েছে সেখানে সায়েন্সের ক্ষেত্রে আমরা যেটা দেখলাম, প্রচুর পরিমাণে প্রশ্ন কিন্তু রিপিট হয়েছে, একটা প্রশ্নই কিন্তু অনেকবার আমরা কিন্তু দেখতে পেয়েছি বিভিন্ন শিফটে। তো রিপিটেশন কিন্তু বেশি রয়েছে। তোমরা যদি এই শিফটের প্রশ্নগুলো যদি পড়ে যাও, আগামী দিনে যারা রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষা দিতে যাচ্ছ বা রেলওয়ের অন্যান্য এক্সাম দিতে যাচ্ছ যেখানে সায়েন্স আছে, সেখানে কিন্তু এটা গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে, কারণ এই প্রশ্নই আবারও কিন্তু রিপিট হতে চলেছে। সুতরাং অবশ্যই তোমরা কিন্তু প্রিভিয়াস ইয়ারগুলো ভালো করে করতে থাকো। তো চলো, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ধন্যবাদ।